আকাশে সূর্যি মামা উঠে পড়েছে, ঘণ্টাখানেক হতে চলল। বেলা হয়েছে যথেষ্ট। মুখশ্রীতে তীব্র রোদ্দুর পড়তেই পিটপিট করে চোখ মেলে তাকায়। আর মরা ভেঙে উঠে বসে মেহেরুন। হাই তুলতে তুলতে দেয়াল ঘড়ির দিকে নজর পড়তেই দেখে ঘন্টা মিনিটের কাঁটা সকাল 10টা ছুঁই ছুঁই। তড়িঘড়ি করে উঠে ফ্রেশ হয়ে নেয় সে। পুরো রুমে চোখ বুলেও আদৃশকে নজরে পড়ে না মেহেরুনের। আপনা আপনি তাই কপালে কিঞ্চিত ভাঁজ পড়ে তার। এদিক ওদিক তাকাতে তাকাতে রান্নাঘরের দিকে চলে আসে মেহেরুন। অরণি রান্না করছে। মেহেরুনকে দেখতে পেয়ে অরণি বাঁকা হেসে বলল, ঘুম ভাঙলো তবে মহারানীর? মেহেরুন ইতস্তত বোধ করে। তার বিবাহিতা বান্ধবীর কাছ থেকে সে শুনেছে বাড়ির বউদের নাকি ঘরের সমস্ত কাজ একা হাতে সামলাতে হয়। পান থেকে চুন খসলেই নাকি তার খেসারতও দিতে হয়। শাশুড়িরা তো আছেনই, ননদরাও নাকি ভুল ধরার জন্য ওত পেতে বসে থাকে। আর এদিকে সে কিনা বাড়ির বউ হয়েও বেলা 10টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমিয়েছে। অথচ অরণি ননদ হওয়া সত্ত্বেও তার সাথে খারাপ ব্যবহারের পরিবর্তে ভালো ব্যবহার করছে। দুদিন হতে চলল মেহেরুন এ বাড়ির বউ হয়ে এসেছে, কিন্তু তাকে এই পর্যন্ত একটা কাজও করতে দেয়নি অরণি। সব নিজ হাতে সামলে নিয়েছে। এসব ভেবে মেহেরুনের চোখে জল আসে। অরণির মতো এমন একটা ননদ পেয়ে সে নিজেকে ভাগ্যবতী মনে করেছে। মেহেরুনের দিকে এক পলক তাকিয়ে অরণি আবার বলল, চুপ করে আছো যে? মন খারাপ তোমার? আদৃশের সাথে আবার ঝগড়া হয়েছে বুঝি? দাঁড়াও, বাসায় আসুক, বাদরটা ওকে আচ্ছা মতো বকুনি দিয়ে দিব। কষ্ট পেও না তুমি। মেহেরুন চোখের কোণে জমে থাকা পানিটুকু হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নেয়। হালকা হেসে বলল, না না না, তেমন কিছু হয়নি আপু, তুমি না অনেক ভালো, তোমায় একটু জড়িয়ে ধরতে পারি? অরণির কাছ থেকে অনুমতি পাওয়ার আগেই অরণিকে জড়িয়ে ধরে মেহেরুন। সকাল সকাল মেহেরুনের এমন পাগলামি দেখে হেসে ফেলে অরণি। মাথায় হাত বুলিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, হঠাৎ জড়িয়ে ধরছো যে? মতলবটা কি শুনি? মেহেরুন হেসে বলল, আজকের রান্নাটা আমি করি আপু। ব্যস্ত হাতে পরোটা ভাজতে ভাজতে অরণি বলল, আগে সকালের নাস্তাটা তো সারো, তারপর পরেরটা না হয় পরে দেখবে। মেহেরুন মাথা নেড়ে সাই জানায়। হঠাৎ কিছু একটা মনে পড়তেই বলে উঠল, ওনাকে দেখছি না যে, কোথায় গেছেন উনি? আদৃশের কথা জিজ্ঞেস করছো? মেহেরুন ইতস্তত করে মাথা নাড়ে। অরণির ওর দিকে এক পলক তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ডাক্তার মানুষ, গিয়েছে হয়তো হসপিটালে। ওটাই তোর ঘর বাড়ি, হসপিটাল ছেড়ে বাকি থেকে যে কতক্ষণ। খেয়ে বেরিয়েছেন উনি? অরণি আক্ষেপে সুরে বলল, না, সকালের নাস্তাটাও তো করে গেল না ছেলেটা। কত করে বললাম, কে শুনে কার কথা। আজ নাকি এমার্জেন্সি অপারেশন পড়েছে, সেজন্য এত তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লো সকাল সকাল। উনি তাহলে খাননি? না খেলে তো অসুস্থ হয়ে পড়বেন। অরণি মেহেরুনের দিকে সরু চোখে তাকিয়ে মিটিমিটি হাসে। তা দেখে মেহেরুন আমতামতা করে মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, না মানে আসলে সকাল থেকে দেখছি না তো, এজন্য জিজ্ঞেস করেছিলাম আর কি। বুঝেছি, থাক আর বলতে হবে না। সামনাসামনি তুমি যতই আদৃশকে অপছন্দ করো না কেন, মনে মনে ঠিকই ওকে ভালোবাসো তুমি। তা তুমি স্বীকার করো আর না করো, এটাই সত্যি। অরণির কথা শুনে দীর্ঘশ্বাস ছাড়ে মেহেরুন। মনে মনে সে বলে, ভালো তো বাসতাম তাকে, তবে কি সেই ভালোবাসা পাওয়া আদৌ যোগ্য সে? অরণি আর মেহেরুন টুকটাক কথাবার্তা বলতে বলতে সকালের নাস্তাটা সেরে ফেলে। অরণির ফোন আসায় অরণি নিজের কক্ষের ব্যালকনিতে চলে যায়। এদিকে মেহেরুন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দেয়ালে টানিয়ে রাখা ছবিটির দিকে, যেখানে মা বাবা আর ভাই বোনের একটি আদর্শ সুখী পরিবার দেখা যাচ্ছে। ছবিতে থাকা মেয়েটা অরণি আর ছেলেটা অদৃশ, অথচ ছবিতে থাকা বাকি দুজন গত হয়েছেন তো বছরখানিক আগেই। ধরণীর বুকে পড়ে রইল মা বাবাহীন এতিম দুই ভাই বোন আদৃশ আর অরণি। নিজের রুমে থাকা জিনিসপত্র সব ভাঙচুর করতে ব্যস্ত যারা। ক্রোধে তার শরীর যেন জ্বলে যাচ্ছে। তার প্রথম প্ল্যানে মাঝপথে এসে জল ঢেলে দিল আদৃশ, এবার দ্বিতীয় প্ল্যানে জল ঢেলে দিল মেহনত আকবর। নাজিয়া সুলতানা কিছুতেই মেয়েটাকে যেন শান্ত করতে পারছেন না। মাথায় হাত বুলিয়ে বলেন শান্ত হতে, কিন্তু যারা শান্ত হয় না। রাতে কিছু না বললেও সকালে এসে জারা এবং নাজিয়া সুলতানাকে করা কথা শুনিয়ে দিয়েছেন মেহনত আকবর। তার করা আদেশ, রাতের বেলা যেন ভুলক্রমে আলফির কক্ষের ত্রিসীমানায় চারার ছায়াও না মেলে। যদি এ কথার নড়চড় বা অমান্য হয় তাহলে তার পা ভেঙে দেওয়া হবে। এ কথা শুনে আরও বেশি রেগে যায় জারা। আর তারপরেই শুরু হয় তার এমন তাণ্ডব। এবার কি হবে মা? শেষ পথটাও বন্ধ করে দিল ওই বুড়োটা।
নাজিয়া সুলতানার হাত ঝাঁকিয়ে উত্তেজিত কণ্ঠে যারা বলল। নাজিয়া সুলতানার গালে হাত দিয়ে ভাবেন, তার মাথাতেও এই মুহূর্তে কিছু আসছে না। যারার আগে গজগজ করতে করতে বেরিয়ে যায়। নাজিয়া সুলতানা চেয়েও আটকাতে পারেন না মেয়েকে। বরাবরের মতো এবারেরও এই অপারেশনটাতে সাকসেসফুল হয়েছে আদ্রিস। নিজের কেবিনে এসে চেয়ারে হেলান দিয়ে মাথাটা এলিয়ে দিয়েছে চেয়ারের উপর। সকাল থেকে পেটে দানা পানিও পড়েনি তার, এই জন্য মাথাটা বেশ ঝিমঝিম করছে। ক্লান্ত ভঙ্গিতে রফিককে ডাকলো। সকালে কিছু খাওয়া হয়নি আমার, ক্ষুধা পেয়েছে তাই। খাবার নিয়ে এসো রফিক। রফিক মাথা নেড়ে চলে যায় খাবার আনতে। 15 মিনিটের মধ্যে খাবার নিয়ে হাজির হয় রফিক। আদ্রিস রফিককে দেখে আসে। রফিক সারাদিন অনেক খাটাখাটনি করে, ছেলেটাকে দেখলে বড় মায়া হয় তার। রফিক বসো, খেয়ে নাও। না স্যার, আমি খাবো না, আপনি খেলেই আমার খাওয়া হয়ে যায়। প্রুকুচকে তাকায় আদ্রিস, গম্ভীর গলায় বলল। তুমি আমার মুখের উপর কথা বলছো রফিক, যা বলেছি তাই করো। কুইক, ফাস্ট নাও। অগত্যা রফিক আর কোনো কথা না বাড়িয়ে আদ্রিসের সাথে খেয়ে নেয়। রফিক মনে মনে দোয়া করে আদ্রিসের জন্য। স্যারে যেন খুব খুশি হয়, যেন খুব খুশি একটা পরিবার হয়। বাকি পেশেন্টদের দেখতে দেখতে দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে যায়। রোগী দেখা শেষ করে রফিককে নিয়ে বেরিয়ে পড়ে আদ্রিস। এখন আর হসপিটালে ভালো লাগে না তার। বাসায় সুন্দরী বউ রেখে কেই বা বাইরে থাকতে পারে, কথাটা ভেবেই আনমনে হাসলো আদ্রিস। গাড়ির পাশে দাঁড়িয়ে রফিককে সব বুঝিয়ে দিচ্ছিল আদ্রিস। এমন সময় কেউ একজন এসে বলল, আপনার সাথে আমার কিছু কথা ছিল আদ্রিস ভাইয়া। ঘাড় ফিরিয়ে দেখে, ভ্রুকুচকে তাকায় আদ্রিস। এই অসময়ে এখানে যারাকে দেখে মেজাজ সপ্তম আকাশে চড়ে বসে তার। এই মেয়েটাকে দেখলেই প্রচণ্ড রাগ হয় আদ্রিসের। ততক্ষণে রফিকও চলে যায় নিজের কাজে। যারা আদ্রিসের দিকে এগিয়ে আস্তে আস্তে আকুতি ভরা কণ্ঠে বলল, আমি আপনাকে নিজের চাইতেও বেশি ভালোবেসেছিলাম আদ্রিস ভাইয়া, বিশ্বাস করুন। কিন্তু আপনি আমার ভালোবাসা কেন বুঝলেন না? আদ্রিস থ হয়ে দাঁড়িয়ে থাকে। এই মেয়ে বলে কি এসব? এর মধ্যে কি বিন্দু মাত্র আত্মসম্মানের ছিটেফোঁটাও নেই নাকি? সেদিন যেভাবে অপমান করে তাড়িয়ে দিল, তারপর তো আদ্রিসের সামনে আর আসাই উচিত না যারার। রাগের দাঁতে দাঁত চেপে আদ্রিস বলল, এই মেয়ে তোমার লজ্জা করে না নিজের চাচাতো বোনের স্বামীকে উল্টাপাল্টা কথা বলতে? ভালোবাসি বলতে লজ্জা কিসের? আমি আপনাকে আগে থেকেই ভালোবাসতাম, কিন্তু তা বলার সুযোগ হলো কই? তার আগেই তো আপনি মেহেরুনকে বিয়ে করে ফেললেন। মেহেরুনের মধ্যে কি এমন পেলেন যা আমার মধ্যে নেই? শুনুন, মেহেরুন আপনাকে একটুও ভালোবাসে না, ওকে ছেড়ে দিন। নিজের রাগকে আর কন্ট্রোল করতে না পেরে থাটিয়ে দুটো চর বসিয়ে দিল জারার গালে। গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল আদ্রিসের দিকে যারা। আদ্রিস চিৎকার করে বলে উঠল, মেহেরুন আমাকে ভালোবাসুক আর না বাসুক, আমি ওকে ভালোবাসি, এটাই সত্য। ওকে আমি চাই, সেটা যে কোনো মূল্যে হোক। আর তুমি ভাবলে কিভাবে ওকে আমি ছেড়ে দিব? নেভার। পুরো পৃথিবীও যদি আমার বিরুদ্ধে চলে যায় তবু মেহেরুনকে ছাড়বো না আমি। আর কি যেন বলছিলে? মেহেরুনের মধ্যে কি এমন আছে? মেহেরুনের মধ্যে আছে আত্মসম্মান বোধ, মান অপমান বোধ, যা তোমার মতো থার্ড ক্লাস 2 পয়সার নির্লজ্জ আশ্রিতা মেয়ের মধ্যে নেই। লজ্জা করলো না মেহেরুনদের বাসার আশ্রিতা হয়ে মেহেরুনেরই ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগতে? তোমার মতো মেয়ের তো মেহেরুনের পায়ের নখের যোগ্যতাও নেই। তুমি 10 বার জন্মালেও ওর মতো হতে পারবে না কখনোই। আদ্রিসের কথা শুনে হাউমাউ করে কেঁদে ওঠার বদলে ক্রূর হাসলো যারা। চরের প্রতিশোধ তো নিয়েই ছাড়বে সে। আদ্রিসকে বরবাদ করতে পারলে তবেই তার শান্তি মিলবে। ব্যালকনি হতে চাপা কান্নার আওয়াজ মেলে। অরুণী ঘরের সামনে দিয়ে যাচ্ছিল মেহেরুন। হঠাৎ এই কান্নার করুণ সুর কর্ণকুহরে ঠেকতেই পা থেমে যায় তার। সৎপাস না ভেবে অরুণী রুমের পথে পা বাড়ায় মেহেরুন। যারা মনে মনে ভাবতে থাকে, পুরুষ মানুষ তো সৌন্দর্যের পূজারী আর দেহের পাগল হয়। সোজা কোথায় কাজ না হলে দেহের প্রলোভ দেখিয়ে যদি আটকে রাখা যায়, আদ্রিস এবার ঠিকই আটকাবে। কথাটা ভেবেই হেসে উঠে যারা। সত্যি নিজের বুদ্ধির তারিফ করতেই হয়। আদ্রিসের দিকে তাকিয়ে বাঁকা হেসে যারা বলে উঠল, এবারও কিনা করবেন মিস্টার আদ্রিস খান? আদ্রিস হতভম্ব হয়ে তাকিয়ে দেখে যারার কর্মকাণ্ড। ঘৃণায় গা ঘিন ঘিন করছে তার।
এই মেয়েটা এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারে? এক পলক তাকিয়েই পরক্ষণে নিজের দৃষ্টি ফিরিয়ে নেয় আদ্রিস। চলে যেতে নিলেই আদ্রিসের হাত ধরে আটকে দেয় জারা। ঝাড়ি মেরে নিজের হাত ছাড়িয়ে নেয় আদ্রিস। জারা মুখটাকে বাঁকিয়ে বলল, কি হলো, উত্তর দিলেন না যে? আমার কি ভালো লাগেনি আপনার? আর কি করলে ভালো লাগবে? আপনি চাইলে আপনার জন্য বিলিয়ে দিতে পারি আমার পুরো দেহ। কথাটা শেষ করার পূর্বেই ঠাস করে থাপ্পড় পড়ে জারার গালে। আদ্রিসে দেওয়া থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে তাল সামলাতে না পেরে রাস্তার উপর হুমড়ি খেয়ে পড়ে জারা। পিচ ঢালাই রাস্তার উপরে পড়ে যাওয়ার কারণে তার হাত আর মুখের বেশ খানিকটা অংশ ছিলে যায়। যারা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকে আদ্রিসের দিকে, যার জন্য সে তার মহামূল্যবান সম্ভ্রম পর্যন্তও বিলিয়ে দিতে প্রস্তুত ছিল, সেই কিনা তাকে এভাবে আঘাত করে ক্ষত বিক্ষত করতে পারল। ভেবেই কেঁদে ওঠে জারা। আদ্রিস নিজের হাতটাকে মুষ্টিবদ্ধ করে নেয়। রাগে তার শরীর থরথর করে কাঁপছে। চিৎকার করে বলে ওঠে, তোদের মতো মেয়েদের শরীরের প্রতি আকৃষ্ট হয় কাপুরুষেরা, কোনো পুরুষ নয়। তুই কি ভেবেছিলি তোর শরীরের প্রলোভন দেখিয়ে আকৃষ্ট করবি আমায়? কখনোই তা সম্ভব নয়। তোর মতো ডাস্টবিনের কিডদের দিকে ফিরেও তাকায় না এই আদ্রিস। আদ্রিসের কথা শুনে যারা কাঁদতে কাঁদতে বলল, কেন আপনি আমায় বুঝলেন না আদ্রিস? কি দোষ ছিল আমার? আদ্রিস তাচ্ছিলের হাসি হেসে বলল, কি দোষ করিসনি তুই? লজ্জা করলো না নিজের চাচাতো বোন, যে কিনা তোকে নিজের বোনের মতো ভালোবাসতো, তাকে ঠকাতে? তার গায়ে কলঙ্কের দাগটা তো তুই লাগাতে চেয়েছিলি। লোক ভাড়া করে এনে ওকে কলঙ্কিত করতে চেয়েছিলি তুই। আমি যদি সেদিন তোকে না দেখে ফেলতাম তাহলে হয়তো আমার মেহেরুন। থেমে যায় আদ্রিস। যারা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ হ্যাঁ, সব আমি করেছি। ছোটবেলা থেকেই ওকে সহ্য হয় না আমার। ও আমার দু চোখের শত্রু। আমার বাবা নেই, বাবার আদর পাওয়ার সৌভাগ্য কখনোই হয়নি আমার। মেহরুন তো সোনার চামচ নিয়ে জন্মেছিল। মা বাবার আদর সব পেয়েছে ও। মেহরুনকে যখন দেখতাম খুব আদরে মানুষ হতে, তখন আমার গা জ্বলে উঠত। সব কিছু তো আমারও পাওয়ার কথা ছিল, কিন্তু আফসোস আমি পাইনি। তখন ওর কাছ থেকে সব কেড়ে নিতে মন চাইতো আমার। এখন দেখুন আপনারাও নিয়ে নিলেন। এতটুকু বলে থামলো যারা। আদ্রিস তাচ্ছিল্যের সুরে বলল, অপরের সুখে হিংসে করলে এমনই সারা জীবন জ্বলে পুড়ে ছাই হতে হয়। আর উপকারীর ক্ষতি করতে গেলে তো এমন হবেই। তবে তুমি যদি এসব না থামাও তাহলে তোমার কপালে কিন্তু দুঃখ আছে। তুমি আমায় চেনো না মেয়ে, ভালোভাবে বলছি, চুপচাপ সরে যাও, এতে তোমারই ভালো। আমার মেহরুনের গায়ে যদি আর একটা আঁচও লাগে তাহলে কিন্তু ছাড়বো না আমি তোমায়। আদ্রিস কতটা ভয়ঙ্কর হতে পারে সেই বিষয়ে বিন্দুমাত্র ধারণা নেই তোমার। কথাটা যেন মাথায় থাকে। কথাগুলো এক নাগারে বলেই যারার দিকে এক পলক তাকায়, যে দৃষ্টিতে ছিল শুধুই ঘৃণা। হন হন করে গিয়ে গাড়িতে বসে পড়ে। যারার সাথে কথা বলার বা শোনার কোনোটারই বিন্দু মাত্র ইচ্ছা নেই আদ্রিসের। পেছন থেকে অনেকবার ডাকে যারা, কিন্তু আদ্রিস কোনো পাত্তা দেয় না। ফোনটা হাতে নিয়ে কাউকে ফোন করে। ফোনে কথা বলতে বলতে গাড়ি স্টার্ট দিয়ে সোজা চলে যায় নিজ গন্তব্যে। যারা পেছন থেকে চিৎকার করে বলতে থাকে, আমিও দেখে নিব কিভাবে সুখে থাকো তোমরা। এর শেষ আমি দেখেই ছাড়বো। আমি যখন সুখে নেই তখন কিছুতেই মেহরুনকেও সুখে থাকতে দেব না। ধুলোবালি ছেড়ে উঠে দাঁড়ায় যারা। এবার তাকে নতুনভাবে সাজাতে হবে সব কিছু। সামনে আর একটা পথই খোলা আছে তার জন্য। হনহন করে ছুটতে থাকে সে। পথে একটা সিএনজি পেতেই সেটাতে চট করে উঠে পড়ে যারা। দূর হতে কেউ এই সবটাই নজরবন্দি করে, সেই সাথে ক্যামেরা বন্দিও করে নেয়। মুখে তার বাঁকা হাসি ফুটে ওঠে। সময় মতো সেই নিজে থেকে সবটা ফাঁস করবে। ভালো মানুষের মুখোশ খোলা অবধি তাকে যে আড়ালেই থাকতে হবে। দ্রুত তাই সরে পড়ে সে। ব্যালকনি হতে চাপা কান্নার আওয়াজ মেলে। অরণ্যের ঘরের সামনে দিয়ে যাচ্ছিল মেহেরুন। হঠাৎ এই কান্নার করুণ সুর কর্ণকুহরে ঠেকতেই পা থেমে যায় তার। সাত পাঁচ না ভেবে অরণ্যের রুমের পথে পা বাড়ায় মেহেরুন। ব্যালকনির রেলিংয়ের সাথে মাথাটা এলিয়ে দিয়ে বসে আছে অরণি। ফোনটা পড়ে আছে মেঝেতে। মুখে তার উদ্ভ্রান্তির ছাপ। চোখ বেয়ে তার এখনো অশ্রুকণা ঝরছে। কিছুক্ষণ পরপর ফুপিয়ে উঠছে সে। অন্তরের বেদনাই তাকে এমন করুণ সুরে কাঁদাচ্ছে। অরণিকে এভাবে পড়ে থাকতে দেখে দৌড়ে অরণির কাছে যায় মেহেরুন। সবসময় হাসি খুশি থাকা মেয়েটাকে এমন করে কাঁদতে দেখে মেহেরুন উত্তেজিত হয়ে পড়ে। নানান চিন্তা ঘুরপাক খায় তার মস্তিষ্কের করটিতে।
কিন্তু মুখ ফুটে কিছু বলার সাহস পায় না। শেষমেশ আর মুখ বুঝে না থেকে ক্রন্দনরত অরণির গালে দু হাত রেখে উত্তেজিত হয়ে তাই মেহেরুন জিজ্ঞেস করেই বসলো, কি হয়েছে আপু? তুমি এভাবে কাঁদছো কেন? অরণি চকিত তাকায় মেহেরুনের দিকে। অসময়ে মেহেরুনের আগমনে চমকায় অরণি। তবে কি মেহেরুন শুনে ফেলেছে? সত্য গোপন করতে তাই দ্রুত হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুখ মুছে নেয়। মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, কই কিছু হয়নি তো, ওই এমনি আর কি, তেমন কিছু নয়। মেহেরুন এক দৃষ্টে তাকিয়ে রইল অরণির দিকে। অরণির মুখে এমন কথা বললেও তার চোখ তো অন্য কিছু বলছে মনে হচ্ছে। অরণি মিথ্যে বলছে তাকে। মেহেরুন সন্দিহান চিত্তে বলল, তোমার চোখ তো অন্য কিছু বলছে। তুমি আমার কাছ থেকে কিছু কি লুকাচ্ছ আপু? অরণি এক পলক তাকায় মেহেরুনের দিকে, মুখ অন্যদিকে ফিরিয়ে নিয়ে বলল, মায়ের কথা মনে পড়ছিল ভীষণ। মেহেরুনের বিশ্বাস হয় না অরণির কথা। অরণির কথা ঘোরাতে মায়ের দোহাই দিচ্ছে না তো। তাই সে আবারও বেশ কিছুটা দ্বিধা দ্বন্দ্ব নিয়ে জিজ্ঞেস করে বসল। সত্যি কি তাই আপু, নাকি অন্য কিছু? অরণি এবার মেহেরুনের দিকে ফিরে তাকায়, গম্ভীর কণ্ঠে বলল, প্রত্যেক মানুষেরই একটা ব্যক্তিগত জীবন বলতে কিছু আছে মেহরুন। আমারও নিশ্চয়ই তেমন ব্যক্তিগত জীবন বলতে কিছু রয়েছে। আমি চাই না নেক্সট টাইম তুমি আর ইন্টারফেয়ার করো আমার লাইফে। মেহেরুন হোঁচট খায়। অরণির বলা কথাটাই ভীষণভাবে আঘাত পায় মেহেরুন। এই কয়দিনে সে অরণিকে নিজের বোনের মতোই ভাবতে শুরু করেছিল। তাই তো অধিকার খাটাতে মেহেরুন অরণিকে কাঁদতে দেখে জিজ্ঞেস করে ফেলে, তাকে হেয় করার জন্য তো বলেনি কিছু। মেহেরুন করুণ কণ্ঠে বলল, সরি আপু, আমি আসলে বুঝতে পারিনি। আমি তোমায় হেয় করার জন্য বলিনি। আসলে আমার তো আর কোনো অধিকার নেই তোমায় জিজ্ঞেস করার। তোমার ব্যক্তিগত জীবন নিয়ে এ ভুল আর কখনো হবে না আপু। কথাটা বলেই অরণির উত্তর পাওয়ার আশায় আর বসে না থেকে দ্রুত নিজের রুমে চলে যায় মেহেরুন। তার চোখে অশ্রুতে টইটম্বর। অরণিকে আপন ভেবেছিল মেহেরুন, কিন্তু অরণি পারেনি মেহেরুনকে আপন ভাবতে। বিছানায় উবু হয়ে শুয়ে তাই বালিশে মুখ গুজে কেঁদে ওঠে সে। এদিকে মেহেরুনের চলে যাওয়া দেখে মলিন হাসে অরণি। কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে গাল বেয়ে। মনে মনে সে বলল, তুমি আমায় ভুল বোঝাতে যতটা না কষ্ট পেয়েছি, তার চেয়ে বহুগুণে কষ্ট পেয়েছি তো তার দেওয়া কথার আঘাতে। অরণির বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তার জীবনে আদৃশ ছাড়া আপন বলতে আর কেউ রইল না। সে এমন এক হতভাগা যাকেই সে সবচেয়ে বেশি ভালোবাসে তাকেই সে হারিয়ে ফেলে চিরদিনের মতো। হয় সে মারা যায়, নয়তো তার চেয়ে বহু দূরে চলে যায়। সূর্যাস্ত গেছে খানিক আগেই। ধরণীর বুকে এখন নেমে এসেছে আদার। বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আদৃশের। এসে পৌঁছেছে সবে মাত্র। গাড়িটা গ্যারেজে রেখে দ্রুত পদে প্রবেশ করে নিজ বাড়িতে। পুরো বাড়িটা কেমন অন্ধকারে ছেয়ে আছে। আজ সন্ধ্যের বাতিটাও জ্বলেনি। বুকটা ধক করে উঠল আদৃশের। কারো কিছু হলো না তো আবার? ধূপধাপ পা ফেলে নিজের কক্ষে চলে যায় সে। পুরো রুম জুড়ে অন্ধকার বিরাজ করছে। আরেক দফা চমকায় আদৃশ, মেহেরুনের কিছু হয়নি তো? মস্তিষ্কের করটির মাঝে ঘুরতে থাকা নানান চিন্তা ভাবনাগুলোকে মাটির চাপা দিয়ে তাই সুইচ ছাত্রে লাইট জ্বালায় আদৃশ। বিছানায় উবু হয়ে শুয়ে আছে মেহেরুন। এলোমেলো হয়ে আছে চুলগুলো। হয়তো ঘুমিয়ে পড়েছে মেয়েটা। আদৃশ ধীর পায়ে এগিয়ে যায় মেহেরুনের কাছে। আস্তে আস্তে কয়েকবার ডাক দেয়, কিন্তু মেহেরুনের সাড়া মেলে না। আদৃশ এবার টেনে তুলে মেহেরুনকে। হকচকিয়ে ওঠে মেহেরুন। দ্রুত উঠে নিজেকে ঠিক করে নেয় সে। মেহেরুনের গালে একটা হাত রেখে আদৃশ চিন্তিত সুরে বলল, এই অসময়ে ঘুমাচ্ছ যে? কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? মেহেরুন না সূচক মাথা নাড়ায়। আদৃশ এবার মেহেরুনের কপালে হাত টেকায়। শরীরটা একটু গরম গরম। চিন্তায় পড়ে যায় আদৃশ। চিন্তিত কণ্ঠে বলল, তোমার শরীর তো বেশ গরম হয়ে আসছে। জ্বর আসবে বোধহয়। দাঁড়াও, জ্বরের ওষুধ দিচ্ছি, খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। সিজন চেঞ্জ হলে একটু একটু অমন হয়। এবার মুখ খুলে মেহেরুন গম্ভীর কণ্ঠে বলল, তার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে আমি। কিন্তু তুমি তো। আদৃশকে মাঝপথে থামিয়ে দিয়ে মেহেরুন বলে উঠল, বললাম তো ঠিক আছে আমি, কিছু হয়নি আমার। কথাটা বলেই আদৃশ হতে ছিটকে দূরে সরে যায় মেহেরুন। তা দেখে মলিন হাসে আদৃশ। মনে মনে বলল, যার জন্য আমি পুরো দুনিয়া ছাড়তে প্রস্তুত, আফসোস সে আমায় ভালোবাসলো না। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আদৃশের। এই মেয়েটা তার বুকে সে প্রথম দিন থেকে যে আগুন জ্বালিয়েছে, সে আগুন আর নিভল না। প্রতিনিয়ত পুড়ে ছাই হচ্ছে সে। এ অন্তর্দহন নিভবে কবে তার? কবে মেহেরুনের শীতল ছোঁয়ায় উজাড় করবে নিজেকে? নির্দয় হৃদয়কে কবে সে জানান দিবে তার আধ মরা অনুভূতিগুলোর? এসব ভেবে আদৃশের চোখের কার্নিশ পেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে শুষ্ক কপলে। এ দৃশ্য নজর এড়ায় না মেহেরুনের।
মেহেরুনের বুক ধুকপুক করছে, দ্বিধায় পড়ছে বারে বার। এই মানুষটাকে দেখলে তার সবকিছু কেমন শূন্য শূন্য লাগে। মনে হয় অনুভূতিগুলো যেন দল বেঁধে পাখা ঝাপটিয়ে উড়ে যায় অজানার উদ্দেশ্যে। মেহেরুনের গলা খাকারিতে ভাবনার ছেদ ঘটে আদৃশের। গলা ছেড়ে বেশ কিছুটা দ্বিধা নিয়ে মেহেরুন বলল। আপনাকে একটা কথা বলার ছিল। আদৃশ মাথা নেড়ে সাই জানায়। তা দেখে মেহেরুন ঝটপট বলে ফেলল। অরণি আপুকে কাঁদতে দেখলাম আজ। কি হয়েছে জিজ্ঞেস করতে তিনি রেগে গেলেন। উনি কি কোনো বিষয় নিয়ে আপসেট? জানেন কিছু আপনি? আদৃশের কপালে চিন্তার রেখা ফুটে ওঠে। অরণি হচ্ছে আদৃশের পুরো দুনিয়া। অরণির কিছু হলে আদৃশের পক্ষে বেঁচে থাকাটা কঠিন হয়ে পড়বে। মেহেরুনের দিকে এক পলক তাকিয়ে আদৃশ তড়িঘড়ি করে বলল। তোমায় পরে সব বলবো মেহেরুন, কিন্তু এখন নয়। বলে দ্রুত বেরিয়ে পড়ে আদৃশ। অরণির রুমে গিয়ে দেখে ফ্লোরে পড়ে আছে অরণি। বুকটা ধক করে ওঠে আদৃশের। দ্রুত পদে এগিয়ে যায় অরণির কাছে। নিজের কোলে অরণির মাথাটা রেখে বেশ কয়েকবার ডাকলো, কিন্তু কোনো সাড়া শব্দ মেলে না। উত্তেজিত হয়ে পড়ে আদৃশ। কি করবে ভেবে পায় না। পাশে থাকা জগটা হঠাৎ নজরে আসতেই উঠে গিয়ে জগটা নিয়ে আসে। জগে থাকা পানিটুকু ছিটিয়ে দেয় অরণির চোখে মুখে। অরণি আস্তে আস্তে চোখ মেলে তাকায়। বেশি স্ট্রেস নিতে পারে না অরণি। অতিরিক্ত কান্না এবং চাপের ফলে তাই জ্ঞান হারিয়েছিল সে। চোখের সামনে আদৃশকে দেখে কান্না আর ধরে রাখতে পারেনি অরণি। আদৃশকে জড়িয়ে ধরে তাই অবশেষে কেঁদেই ফেলে সে। আদৃশ কিছুটা আঁচ করতে পারে। অরণির মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে। কিছুটা শান্ত হয় অরণি, তবুও কিছুক্ষণ পরপর হেঁচকি তুলেছে সে। আদৃশ শান্ত কণ্ঠে বলল। অনেক তো কান্নাকাটি করলি আপু, এবার কি হয়েছে সবটা বল আমায়। অরণি চোখের পানিটুকু মুছে নিয়ে নিজেকে শান্ত করে বলল। এবারও চাকরিটা হলো না আরাফের। ও বাড়ির লোকজন আর মেনে নিবে না আমায়, বলে দিয়েছে। কথা ছিল আরাফ চাকরিটা পেলেই ও বাড়িতে তুলবে আমায়, নইলে না। ভ্রুজোড়া কুচকে ফেলে আদৃশ বলল। তো আরাব ভাইয়া কিছু বললো না? আরাফ তো সারাদিনে একটা বারের জন্য আমার ফোনটাও রিসিভ করলো না। ও ফোন ধরলে তো তাও ভরসা পেতাম, হয়তো এবার ওর পরিবারের কথাই মেনে নেবে। কথাটা বলেই কেঁদে ওঠে অরণি। আদৃশ রেগে যায় প্রচণ্ড। গম্ভীর কণ্ঠে বলল। তোর ফোন দে আপু, ওর গোষ্ঠীর শ্রাদ্ধ পড়াবো আজ। আতকে ওঠে অরণি। চোখ মুখ মুছে আতঙ্কিত গলায় বলল। না না, ও ওসব করতে যাস না ভাই আমার। দ্বিগুণ তেজে চিৎকার করে বলে উঠল আদৃশ। ওদের সাহস হয় কিভাবে আমার বোনের সাথে এভাবে কথা বলার? লুকিয়ে বিয়ে করার সময় পরিবারের কথা মনে ছিল না তার। এখন যখন চাপে পড়েছে তখন পরিবারই সব। আমি এবারের হেস্তনেস্ত করেই তবে ছাড়বো। তোকে এভাবে কষ্ট পেতে দেখতেই ভালো লাগে না আমার আপু। অরণি নাক টানে কয়েকবার। তাচ্ছিল্য হেসে বলল। সবাই আমার কপালের ফের। দীর্ঘশ্বাস ছাড়ে আদৃশ। অরণির হঠাৎ কিছু মনে পড়তেই বলল। একটু আগে মেহরুন আমার রুমে এসেছিল। রাগের মাথায় কয়েকটা কড়া কথা শুনিয়ে ফেলেছি মেয়েটাকে। ও হয়তো কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গিয়েছে। আদৃশ এবার বুঝতে পারে মেহেরুনের চোখ মুখ ফুলে থাকার কারণ। গম্ভীর কণ্ঠে অরণিকে বলল। মেহনুরের সাথে তোর অমন ব্যবহার করাটা ঠিক হয়নি আপু। অরণি অসহায় কণ্ঠে বলল। সরি রে ভাই, আমি তখন আমার নিজের মধ্যে ছিলাম না। আদৃশ এবার মেহেরুনকে ডাক দেয়। ডাক শুনে মেহেরুন দৌড়ে আসে অরণির রুমে। মেহেরুনকে দেখে অরণি হালকা হেসে মেহেরুনকে নিজের কাছে টেনে বলল। তখনের ব্যবহারের জন্য সরি বোন, আমি তখন আমার নিজের মধ্যে ছিলাম না। মেহেরুন মুচকি হেসে জড়িয়ে ধরে বলল। আমি তো কিছু মনে করিনি আপু, তুমি আমার বড়, তুমি আমাকে শাসন করতেই পারো। দুজনেই হেসে ফেলে। হঠাৎ অরণির ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকাতেই থমকে যায় সে। আরাপ নামটা স্পষ্ট জ্বলজ্বল করছে। অরণির বুক ধুকপুক করছে। অজানা আশঙ্কায় গ্রাস করে ফেলে তাকে। অরণি আদৃশের দিকে তাকায়। আদৃশ ইশারায় তাকে ফোন রিসিভ করতে বলে, সেই সাথে লাউড স্পিকারে দিতে বলে। অরণি তাই করে। ফোন রিসিভ করতেই অপর পাশ হতে জোরালো কণ্ঠে বলে ওঠে। আমি এবারও ব্যর্থ হলাম। আসলে আমি তোমায় কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারিনি। কোন মুখে তোমার সামনে দাঁড়াবো আমি তা ভেবে পাচ্ছি না। আচ্ছা, ওরা কিছু বলেনি তো তোমায়? অরণি কোনো কথা বলে না, ফুপিয়ে কেঁদে ওঠে। অরণির কান্নার অর্থ বুঝে ফেলে অপর পাশের মানুষটি। গম্ভীর কণ্ঠে তাই বলল। আমি চাকরিটা পাইনি, এটা আমার দোষ। তোমার নয়। যে বা যারা তোমায় দোষারোপ করছে তাদের কথা মাথাতেও নিও না, ঝেড়ে ফেলো। আমি যতদিন না চাকরি পাবো ততদিন আমি আমার মুখও দেখাবো না তোমায়। যেদিন আমি সফল হতে পারবো সেদিনই আমি তোমার সামনে আসবো। কথাটা বলেই ফোন কেটে দেয় অপর পাশের মানুষটি। অরণির চোখের পানি গড়িয়ে পড়ে। আদৃশ সযত্নে মুছে দেয় তা। আদৃশ দৃঢ় গলায় বলল। একদম কাঁদবি না, ছিচ কাঁদুনের মতো।
ভাইয়া কি বললো শুনিসনি? মেহেরুন এতক্ষণ বসে সবটাই শুনছিল, তবে তবে বোধগম্য হয় না। মেহেরুনকে উসখুস করতে দেখে আদৃশ বুঝে ফেলে, তাই নিজে থেকেই বলল। আপুর হাজবেন্ড ফোন দিয়েছিল, তুমি। মেহেরুনের চোখে মুখে বিস্ময় ছড়িয়ে পড়ে যেন। বিস্ময়কর চাহনিতে তাকিয়ে কণ্ঠে অবাকতা নিয়ে বলল। কি? অরণি আপু বিবাহিত? আদৃশ ঠোঁট চেপে হেসে মাথা নাড়ায়। মেহেরুন হাঁ হয়ে তাকিয়ে থাকে দুই ভাই বোনের দিকে। অরণি যে বিবাহিত সেটা সে বিন্দু মাত্রও বুঝতে পারেনি। ড্রয়িং রুমের সোফায় পায়ের উপর পা তুলে বসে এক নাগারে পড়ে চলেছে মেহেরুন। একেবারে নাকের ডগে তার পরীক্ষা, তাই অনেকটা অনিচ্ছা থাকা সত্ত্বেও পড়তে হচ্ছে তাকে। এমনিতেই বেশ কিছুদিন ধরে নানান ঝামেলার কারণে ঠিকমতো পড়া হয়ে ওঠেনি তার, তাই আজকে ধরে বেঁধে পড়তে বসিয়েছে আদৃশ। আদৃশের করা নির্দেশ পড়া শেষ না হওয়া অবধি বই ছেড়ে উঠা যাবে না। অরণিকে বলে গেছে খেয়াল রাখতে যেন পড়ায় ফাঁকি না দেয় মেহেরুন। আজ ছুটির দিন হওয়ায় বাসাতেই আছে আদৃশ। ফ্রেশ হয়ে মেহেরুনের পাশে এসে বসলো সে। যেখানে যেখানে মেহেরুনের বুঝতে অসুবিধা হচ্ছিল সে জায়গাগুলো বুঝিয়ে দিচ্ছিল আদৃশ। এখন সময় কলিং বেলের আওয়াজে পড়ায় ব্যাঘাত ঘটে মেহেরুনের। বিরক্তির তাই চোখ মুখ কুঁচকে ফেলে সে। এমনিতেও পড়তে বসতে চায় না, তবে একবার পড়তে বসার পর যদি ডিস্টার্ব হয় তাহলে আর পড়ায় মন বসে না তার। আদৃশ মেহেরুনের দিকে এক পলক তাকিয়ে উদ্যত হয় মেন গেট খুলতে যাওয়ার জন্য। দরজা খুলতেই জারাকে এই অসময়ে দেখতে পেয়ে মেজাজ বিগড়ে যায় আদৃশের। হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে জারা। এই মেয়েটার কি বিন্দু মাত্র লজ্জা শরম নেই নাকি? আদৃশ যেভাবে সেদিন জারাকে থাপ্পড় মেরেছিল সে সাথে আচ্ছামতো অপমান করা সত্ত্বেও এই মেয়ে এবার তার বাড়িতে এসেই হাজির। সকাল সকাল এই অনা মুখোটার মুখ দেখতে হলো, আজকের দিনটাই খারাপ যাবে তার। এসব ভেবে আদৃশের রাগ হয় ভীষণ। আদৃশকে ভুকুচকে দাঁড়িয়ে থাকতে দেখে গা জ্বালানি হাসি দিয়ে জারা বলল। আমাকে এভাবে বাইরে দাঁড় করিয়ে রাখবেন? ভেতরে আসতে বলবেন না ভাইয়া? জারাকে দেখে আদৃশের গা জ্বলে ওঠে। দাঁত কিরমির করে বলল। এখানে কেন এসেছো? জারা কুটিল হেসে বলল। কেন আমি আসতে পারি না বুঝি? হাজার হোক আমার বোনের শ্বশুর বাড়ি বলে কথা। আদৃশ কণ্ঠটাকে কিছুটা খাদে নামিয়ে বলল। আমার হাতের স্পেশাল থাপ্পড় খাওয়ার আবার শখ হয়েছে বুঝি? জারা হেসে উঠে ব্যঙ্গাত্মকভাবে বলল। কি যে বলেন না ভাইয়া, এভাবে কি কেউ বলে নাকি? লজ্জা পেলাম তো। আদৃশ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এই মেয়েটা এত বেহায়া। আদৃশ বেশ বুঝতে পারছে যারা এখানে তাকে হেনস্থা করতেই এসেছে। এসব বেহায়া মেয়েদের সাথে কথা বলার বিন্দু মাত্র কোনো ইন্টারেস্ট নেই তার, তাই সে চুপচাপ ঠাই দাঁড়িয়ে থাকে সেখানে। বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে উকি দেয় মেহেরুন। এদিকে আদৃশকে সরতে না দেখে কোনো রকমে পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে নিলেই জারার হাত ধরে ফেলে আদৃশ। যারা খুশি হয় এই ভেবে যে আদৃশ হয়তো তাকে মেনে নিয়েছে। পেছন ফিরে তাই আদৃশের দিকে তাকিয়ে লাজুক হাসল সে। আদৃশ তা দেখে বাঁকা হাসে। হাত ধরে টেনে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিতে যাবে এমন সময় আদৃশকে থামতে বলে মেহেরুন। ইশারায় ওদের ভেতরে আসতে বলে। আবারও বইয়ের পাতায় দৃষ্টি নিবদ্ধ করল সে। মেহেরুনের দিকে আদৃশ এক পলক তাকিয়ে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে এসে মেহেরুনের পায়ের সামনে ফেলে জারাকে। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে ওঠে জারা। বেসামাল হয়ে তাই মেহেরুনের পায়ের কাছে মুখ থুবড়ে পড়ে সে। বই হতে মুখ তুলে পায়ের কাছে জারাকে বসে থাকতে দেখে অবাক হয় মেহেরুন। ভ্রুকুচকে আদৃশের দিকে তাকাই সে। কিছু বলতে যাবে এমন সময় হঠাৎ করে হু হু করে কেঁদে ওঠে জারা। মেহেরুনের হাত দুটো আঁকড়ে ধরে করুণ কণ্ঠে বলল। আমি এখানে এমনি এমনি আসিনি রে, তোর কাছে বিচার চাইতে এসেছি আপু। জারার কথা শুনে মেহেরুনের কপালে ভাঁজ পড়ে। ভ্রুকুচকে বলল। কিসের বিচার? কার বিচার? আমায় দেখলে কি তোর বিচারক বলে মনে হচ্ছে? ল নিয়ে পড়িনি আমি যে বিচার চাইতে আসবি। আমি রীতিমতো একজন রসায়নের ছাত্রী। চোখ মুখ মুছে নিয়ে জারা হালকা হেসে বলল। তা তো জানি, তবে আমি আদৃশ ভাইয়ার বিচার চাইতে এসেছি এখানে। আদৃশ ভাইয়া আমার সাথে। কথাটি শেষ করার পূর্বেই মুখে ওড়না চেপে কেঁদে ওঠে জারা। মেহেরুন জারার দিক থেকে চোখ ফিরিয়ে আদৃশের দিকে তাকায়। আদৃশ কিছু বলার জন্য উদ্যত হতেই হাত দিয়ে তাকে থামিয়ে দিল মেহেরুন। জারার দিকে ফিরে দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করল মেহেরুন। তোর সাথে কি করেছে আদৃশ? মেহেরুনের মুখে এই প্রথম নিজের নাম শুনে ভালো লাগার পরিবর্তে ভয় হচ্ছে আদৃশের। জারার প্ররোচনায় পড়ে শেষমেশ তাকে ভুল বুঝে না বসে মেহেরুন। জারা ছলছল চোখে মেহেরুনকে বলল। আদৃশ ভাইয়া আমাকে খুব বাজেভাবে স্পর্শ। এতটুকু বলে থামলো জারা। মেহেরুন অবিশ্বাস্য চাহনিতে তাকায় আদৃশের দিকে। আদৃশকে ঘিরে সবে মাত্র শুকনো অনুভূতিরা দানা বাঁধতে শুরু করেছিল।
তবে এই একটা কথাই যেন সব ভেঙে চুরমার করে দিল। মেহরুনের চোখে অশ্রু কণারা এসে ভিড় জমায়। আদৃশ চিৎকার করে বলে উঠল, ওই মিথ্যাবাদীর কথা বিশ্বাস করো না মেহেরুন, ও যা বলেছে সব মিথ্যে। মেহরুন উঠে এগিয়ে যায় আদৃশের কাছে, ছলছল চোখে তাকিয়ে কণ্ঠে খানিকটা বিষাদ ঢেলে বলল,